আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ অনলাইনে দ্বিতীয় ভূগোল ক্লাস। তা আমরা প্রথমে যাব হোয়াট ইজ গ্রাউন্ড ওয়াটার, ভৌমজল আমাদের আজ চ্যাপ্টারের নাম। তা ভৌমজল বলতে আমরা বুঝি যে মাটির তলার জল, অর্থাৎ কল দিয়ে আমরা যে জল বের তুলি সেই জলকে ভৌমজল আমরা ভাবি। কিন্তু মনে রাখবে শুধু মাটির তলার জল নয়, মনে রাখবে ভূগর্ভে মাটি বা রেগোলিথ কিংবা রন্ধ্রে যে জল অবস্থান করে সেই জলকে ভূজল বা ভৌমজল বলে, বা উপপৃষ্ঠীয় জল বলি, বা বলি গ্রাউন্ড ওয়াটার বা সাবসারফেস ওয়াটার। মনে রাখবে এই ভৌমজল ভূগর্ভের জলস্তর হিসাবে অবস্থান করে। হ্যাঁ, এই জলের চাপ ও তাপমাত্রা সাধারণ জলের তুলনায় বেশ বেশি, আর এই জলের দ্রবণ ক্ষমতা অনেক বেশি। এই জলের প্রবাহ ও বেগ অনেক কম। দেখো, ভৌমজল বেশ কিছু বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভৌমজল নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা প্রথমে আসবো যে ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কারা কারা। গেল, বলছে বৃষ্টির জল আর তুষার গলা জল হচ্ছে ভৌমজলের প্রধান উৎস। তাহলে বুঝতেই পারছো তোমরা যে বৃষ্টি হলে জল চুঁয়ে চুঁয়ে, বৃষ্টি হলে জল মাটিতে পড়ে, সেই মাটিতে পড়া জল কি করে চুঁয়ে চুঁয়ে ভূ অভ্যন্তরে বা ভূগর্ভে প্রবেশ করে, তাই তো? এই অনুপ্রবেশের মাত্রা, হ্যাঁ, এই ভূগর্ভে জল অনুপ্রবেশের মাত্রা কতগুলি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো, যদি আমরা প্রথমেই বলি তার প্রধান নিয়ন্ত্রক কে, তাহলে আমরা প্রথমে আসবো বৃষ্টির জলের পরিমাণ ও তার স্থায়িত্ব। কি বললাম? বৃষ্টির জলের পরিমাণ ও তার স্থায়িত্ব। দেখো, বৃষ্টি বেশি হলেই হবে না, খুব কম টাইমে বৃষ্টি হলো, খুব বেশি বৃষ্টি হলো তা নয়। দেখো, বিয়ে বাড়িতে খাওয়ার মতো অবস্থা, বিয়ে বাড়িতে যদি হয় খুব তাড়াতাড়ি বেশি পরিমাণে খাবার দেয়, বুফে না, যেটা ওই তোমাদের ক্যাটারিং সিস্টেমে যেটা হয়, কী হয়, খুব অনেক খাবার কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে ফেললো, তাহলে কী হয়, খাবার ঠিকমতো খাওয়া যায় না। ঠিক মাটিরও সেই অবস্থা হয়, অর্থাৎ মাটিতে জল পড়লো কিন্তু জলটা যদি রান অফ হয়, অর্থাৎ গড়িয়ে চলে যায়, তাহলে মাটির ভিতরে জল প্রবেশের সময় কম পায়, তাহলে কী হয় না, জল অনুপ্রবেশ করতে পারে না। কিন্তু আমরা কি বলছি, জল ধীরে ধীরে পড়ুক, দীর্ঘক্ষণ ধরে পড়ুক, তবে কি হবে, ভৌমজলের সঞ্চয়টা কি হবে, অনেক বেশি পরিমাণে ঘটবে। 2 নম্বর পয়েন্ট দেখো বাবু, শিলার প্রবেশ্যতা বা শিলার রন্ধ্রতা বলি আগে। শিলারন্ধ্র বা শিলার সছিদ্রতা বলছি আমরা। দেখো, তোমরা জানো যে বিভিন্ন ধরনের কণা, জানো তো, বিভিন্ন ধরনের কণা, বালি, পলি এবং কাদা, এই 3 ধরনের কণা দিয়ে কী তৈরি হয়, মৃত্তিকা তৈরি হয়। তাহলে মৃত্তিকার কণাগুলোর আকৃতির উপর কী করে, রন্ধ্র নির্ভর করে। এই তো রন্ধ্র বলতে শিলার ভিতরে যে ফাঁক, পোরোসিটি অফ সয়েল বলি আমরা, ভয়েড স্পেস, শূন্যস্থান শিলার। তা বলছি, এই রন্ধ্র দিয়ে বাতাস ও জল, হ্যাঁ, তাপ প্রভৃতি চলাচল করে। আর রন্ধ্র বলতে আমরা বুঝি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ শিলা বা মৃত্তিকার মোট আয়তনের সাপেক্ষে ওই শিলা বা মৃত্তিকার রন্ধ্রের মোট আয়তনের শতকরা যে অনুপাত, তাকে বলে সছিদ্রতা। দেখো, সছিদ্রতার একটা সূত্র আছে, N=W/V/100, যেখানে N= সরন্ধ্রতা বা সছিদ্রতা, W= রন্ধ্রের মোট আয়তন, V= শিলার মোট আয়তন। দেখো, যদি রন্ধ্রের পরিমাণ বেশি হয় তাহলে শিলার মধ্যে জল অনুপ্রবেশের মাত্রা বেশি হবে, তাই তো? আর শিলার মধ্যে এই জল অনুপ্রবেশের মাত্রাকে আমরা বলি কি বল জানো, বলি প্রবেশ্যতা। দেখো, ছবিটা দেখে নাও। এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্বের ছবি। তারপরটা আমরা দিয়ে দিয়েছি, একটু পরে পাবে শিলা বা মৃত্তিকার সচ্ছিদ্রতা বা প্রবেশ্যতার এই ছবিটা তোমরা পেয়ে যাবে। এই ছবিগুলো দেখবে,
তাহলে তোমাদের অনেক ক্ষেত্রেই কী হবে, বেশ সুবিধা হবে। এরপরে দেখো আমরা পরেরটা পড়ব। দেখো ভূমির ঢাল। যদি ভূমির ঢাল বেশি হয় তাহলে বৃষ্টিপাত হলে কী হয় দেখি, জল খুব তাড়াতাড়ি কী হয়, নিচের দিকে গড়িয়ে আসে। তাহলে জল কী হয় না, স্থায়ী হয় না, তাই তো? তাহলে যদি তাহলে ঢাল, ভূমির ঢালের উপরে কী করে, ভৌম জলের সঞ্চয় নির্ভর করে। কি বললাম, ভৌম জলের সঞ্চয়। যদি বেশি ঢালা হয় তাহলে জলটা কী হয়, রান আপটা অনেক বেশি হয়, জলটা গড়িয়ে তাড়াতাড়ি চলে যায়। দেখো পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু পার্বত্য অঞ্চলের মাটির মধ্যে কী হয় না, জল অনুপ্রবেশের করার সময় পায় না, টাইম। কারণ কি, ঢাল বেশি, জল গড়িয়ে চলে যায়, কোনো নদীতে জল মিশে যায়। তাই পার্বত্য অঞ্চলে দেখবে জলের অভাব বোধ করে, শীতকালে প্রচুর জলের অভাব হয় পার্বত্য অঞ্চলে। দেখো তাহলে যেখানে ভূমির ঢাল কম সেখানে কী হবে, যদি অবতল ঢাল হয় তাহলে কী হবে, সেখানে জলটা কী হবে, অনেক জমবে। এরপরে আমরা আসবো এই ছবিটা। দেখো এই আগেই বলেছিলাম পরিস্থিতির ছবিটা দেওয়া আছে, অর্থাৎ শিলার সছিদ্রতার ছবিটা এখানে তোমরা পেয়ে যাবে। দেখো আরও বলিনি আমরা বলবো প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার উপস্থিতি। দেখো প্রবেশ্য বলতে যেসব শিলাগুলোর ভিতর দিয়ে কী করে জল ঢুকতে পারে, অর্থাৎ সছিদ্রতা বেশি, হ্যালো। আর যদি কি হয়, অপ্রবেশ্য হয়, তাহলে জল ঢুকতে পারে না। তোমরা জানো এই চুনা পাথর, ডোলোমাইট, বেলে পাথর ইত্যাদি প্রবেশ্য শিলা, এখান থেকে কী হয়, জলটা কী করে সবাই ঢুকতে পারে। যদি গ্রানাইট, ব্যাসল্ট অপ্রবেশ্য শিলা, জল কী করে খুব একটা ভিতরে প্রবেশ করে না। আবার তুমি মনে করো সছিদ্রতা যদি বেশি হয় তার কিন্তু প্রবেশ্যতা অনেক কম হয়, এবং কাদামাটি জানো তার সছিদ্রতা অনেক বেশি, প্রবেশ্যতা কী হচ্ছে, অনেক কম। ওই তাহলে প্রবেশ্য শিলার নিচে যদি অপ্রবেশ্য শিলা অবস্থান করে, তাহলে প্রবেশ্য শিলার ভিতর দিয়ে জল গিয়ে অপ্রবেশ্য শিলায় কী হয়, বাধা পায়, ফলে জল কী হয়, সঞ্চিত হয়। যদি প্রবেশ্য শিলার নিচে কোনো অপ্রবেশ্য শিলাস্তর না থাকে, সেখানে কী হবে না, জল ভৌম জল সঞ্চিত হবে না। গেল। এবার দেখো তাহলে আমরা আজ এখন পড়ে ফেললাম, কী কী পড়লাম মনে আছে তোমাদের? দেখো আমি পড়েছি প্রথমে যে বৃষ্টিপাতের পরিমাণ স্থায়িত্ব পড়েছি, তারপরে পড়েছি শিলার বা মৃত্তিকার সচ্ছিদ্রতা বা প্রবেশ্যতা পড়েছি, 3 নম্বর পড়েছি তোমাদের ভূমির ঢাল বললাম, 4 নম্বর পড়েছি প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার উপস্থিতি। আমরা এখন চলে যাব নাম্বার 5-এ। এই 5 নম্বরে দেখবে যে বাষ্পীভবন। তোমরা ভালোই জানো যে সূর্যতাপে এই নদী, নালা, খাল, বিল, মহাসমুদ্রের জল কী হয়, বাষ্পীভূত হয়। তা ভূপৃষ্ঠে যে জলটা পড়ে সেই জলটা কী হয়, বাষ্পীভূত হয়। যদি বৃষ্টিপাতও বেশি, একই সঙ্গে যদি বাষ্পীভবনও বেশি হয়, তাহলে কী হবে, তাহলে ভূমির যে জল কী হবে, কম সঞ্চয় ঘটবে। কিন্তু বৃষ্টিপাতের তুলনায় যদি বাষ্পীভবনের মাত্রাটা কম হয়, তাহলে কী হবে, জলটা বেশি সঞ্চিত হবে। তাহলে বাষ্পীভবনের মাত্রার সঙ্গে ভৌম জলের সঞ্চয় কেমন নেগেটিভ সম্পর্ক। একটা কী বললাম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি বাষ্পীভবন বেশি হয় তাহলে ভৌম জল কী হবে, সঞ্চয়টি মরু অঞ্চলে বাষ্পীভবন বেশি, গেল। নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবন বেশি কিন্তু বৃষ্টিপাত আছে প্রচুর, তাই তো। আর মরু অঞ্চলে দেখো কী আছে, বাষ্পীভবন আছে কিন্তু সেখানে বৃষ্টিপাতও নেই, ঠিক তো। এরপরে আমরা চলে আসবো যে তোমার ভূমির ব্যবহারের প্রকৃতি। দেখো মানুষ ভূমিকে কীভাবে ব্যবহার করছে। গ্রাম অঞ্চলে দেখো, গ্রাম অঞ্চলে চাষের জমি আছে, পুকুর আছে, এগুলো আছে, কাঁচা রাস্তা আছে। তাই এখানে বৃষ্টি পড়লে বৃষ্টির জলটা কী হয়, মাটির ভিতরে অনুপ্রবেশের সুযোগ পায়। যদি মাটিকে খুঁড়ে দাও তুমি, দেখবে যে মাটিতে অনেক বেশি পরিমাণে কী করে, মাটির জল ধারণ করতে পারে। কিন্তু শহর অঞ্চলের ভূমি ব্যবহার প্রকৃতি কেমন, শহর অঞ্চলে সব বিল্ট আপ এরিয়া,
অর্থাৎ প্রচুর মাটি নেই, সমস্ত রাস্তা, ছাদ, বড় বড় বিল্ডিং, তাই তো। তারপরে হচ্ছে শহর অঞ্চলে কী হচ্ছে দেখো, তোমার জল প্রবেশের মাত্রাটা কী হচ্ছে অনেক কম। কী বলে মনে থাকবে? তাই দেখবে কলকাতায় ভৌম জলের পরিমাণ কম। হ্যাঁ, আবার আমাদের নদিয়া, 24 পরগনায় মাটিতে ভৌম জলের পরিমাণটা বেশি। কিন্তু কি হয়, এই কলকাতাকে রিচার্জ করে কে? এই নদিয়ার জল, তোমার 24 পরগনার জল রিচার্জ করে কলকাতাকে। কারণ কলকাতায় মাটিতে জল কী হয়, অনুপ্রবেশ কম ঘটে, তাই কলকাতা থেকে অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যায়, তোমরা দেখেছো। তাহলে আমরা অনেকক্ষণ ধরেই পড়লাম, কোনটা যেন পড়লাম আমরা, এইমাত্র ভৌম জলের নিয়ন্ত্রক। এটা একটা কোশ্চেন হিসাবে রেডি করো, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে। দেখো, তা আমরা ভৌম জলের নিয়ন্ত্রকগুলো বলে দিয়েছি। ভৌম জল কাকে বলা হয়েছে আমাদের, আমরা সচ্ছিদ্রতা কাকে বলে পড়েছি। এবার আমরা যাব ভৌম জলের প্রকারভেদে যাব। ভৌম জলের প্রকারভেদ দেখো, ভৌম জলকে আমরা কি করি, আমরা তোমার 4 ভাগে ভাগ করতে পারি। কি বললাম, টাইপস অফ গ্রাউন্ড ওয়াটার যদি বলি, তাহলে ভৌম জলকে কী করছি আমরা, আমরা 4 ভাগে ভাগ করছি। কি বলছি, এই পরে ছবিতে পাবে, দেখবে বলছি আবহিক জল, সহজাত জল, উচ্ছ্বান্দ জল ও কী পাবো, মহাসাগরীয় জল। আবহিক জল তাকে আমরা বলি মিটিওরিক জল, সহজাত জল তাকে বলি আমরা কনেট ওয়াটার, যদি উচ্ছ্বান্ত জল বলি জুভেনাইল ওয়াটার, আর যদি মহাসাগরীয় জল ওশানিক ওয়াটার। কী বলে মনে থাকবে? তাহলে এই প্রত্যেকটা নাম কিন্তু তোমরা জানবে। আবহিক জলকে আমরা আবার বলছি গগনাম্বু জল, আবার বলছি ইংরেজিতে বলছি মিটিওরিক জল, সহজাত জল কনেট বলছি, বা বলছি জন্মগত জল। পরীক্ষা 4টের মধ্যে একটা কিন্তু প্রতিবারই পরীক্ষায় আসে, এটা মনে রাখবে। উচ্ছ্বান্ত জল তাকে আমরা ম্যাগমা জল বলছি, গেল। তাহলে এইগুলো মানে বিভিন্ন এই বাংলার গগনাম্বু, আবহিক জল, এগুলো একদম মনে রাখবে, কারণ এগুলো পরীক্ষায় প্রায়ই আসে। দেখো বলছি আবহিক জল যদি বলি আমি, তাহলে আবহিক জল কী জিনিস বলি আমরা, বলছে বায়ুমণ্ডলে ঘনীভূত জলীয় বাষ্প যখন তুষারপাত, বৃষ্টি, শিশির ইত্যাদি রূপে ভূপৃষ্ঠে পতিত হয় এবং চুইয়ে ভূভ্যন্তরে প্রবেশ করার পর ভৌম জল রূপে অবস্থান করে, তাকে আমরা বলি গগনাম্বু জল বা আবহিক জল, বা কী বলি, বা বলি আমরা মিটিওরিক জল। দেখো ছবিটা দেখে নাও, হ্যাঁ, একে আমরা বলছি মিটিওরিক জল। এরপরে আমরা আসবো সহজাত জল, ছবিটা পাবে এক্ষুনি দেখবে। বলছে যখন পলি থেকে পাললিক শিলা তৈরি হয়, কি বললাম, পলি থেকে পাললিক শিলা তৈরি হয় কোথায়, সমুদ্রের ভিতরে তৈরি হয়, জল আছে প্রচুর। তৈরি হওয়ার সময়ও কি হয়, ওই সমুদ্রের জল কি শিলার মধ্যে অবস্থান করে, স্বাদু হতে পারে, লবণাক্ত হতে পারে, হতে পারে। এই জলকে সহজাত বা জন্মগত জল, বা আমরা কি বলছি কনেট ওয়াটার। উচ্ছ্বান্ত জল বলছে ম্যাগমার মধ্যে সঞ্চিত উত্তপ্ত খনিজপূর্ণ জল, আগ্নোৎপাতের সময় বেরিয়ে আসে, তাই তখন আমরা তাকে বলি উচ্ছ্বান্ত জল, হ্যাঁ, বা বলি ম্যাগমা জল। তাহলে যখন 11-এ পড়েছিলে, তখন কি দেখো আগ্নোচ্ছ্বাস ঘটে বা আগ্নোৎপাত ঘটে, তখন গ্যাস, ধূলিকণা, বাষ্প, এই জলীয় বাষ্প ভিতর দিয়ে জল বেরিয়ে আসে, তাই তো। এই খনিজপূর্ণ জল যে আমরা কি বলি উচ্ছ্বান্ত জল। আর পাবো আমরা মহাসাগরীয় জল। এই উচ্ছ্বান্ত জল দেখে নাও, হচ্ছে মহাসাগরীয় জল। বলছে অনেক সময় উপকূল ভাগে সমুদ্রের জল শিলার মধ্য দিয়ে কী হয়, অনুসৃত হয়ে বা অনুস্রাবিত হয়ে অভ্যন্তরে প্রবেশ করে। এরূপ জলকে বলি কি আমরা মহাসাগরীয় জল। কি বললাম মনে থাকবে, কি বললাম একে, মহাসাগরীয় জল। তাহলে আমরা পড়ে ফেললাম 4 রকমের জল। বলছি আবহিক জল বা গগনাম্বু জল বা মিটিওরিক জল এক জিনিস, যেটা সহজাত জল বা জন্মগত জল বা কনেট ওয়াটার, উচ্ছ্বান্ত জল বা ম্যাগমা জল বা জুভেনাইল ওয়াটার, আর মহাসাগরীয় জল বা ওশানিক ওয়াটার। এই 4 রকমের জল আমরা পড়ে ফেলেছি। এবার আমরা পড়ব ভৌম জলের স্তরবিন্যাস, অর্থাৎ লেয়ারিং অফ গ্রাউন্ড ওয়াটার। দেখো, তাহলে প্রথমেই
আমরা জানব যে ভৌমজল বা উপপৃষ্ঠীয় জল মাটি বা শিলারন্ধ্রে অবস্থান করে প্রবেশ্য শিলার মধ্য দিয়ে অভিকর্ষজ টানে জল নিচের দিকে অনুস্রাবিত হয়। কি বললাম? জল অনুস্রাবিত হয়। হ্যাঁ, এবং দেখো, এবং অপবিষ্ট শিলা পর্যন্ত প্রসারিত হয়। এই প্রবেশ্য শিলাস্তরের উপরে থেকে নিচ পর্যন্ত সমগ্র অংশ জুড়ে বলছে জলবায়ু স্তর বা অ্যাকুইফার অবস্থান করে। দেখো বলছে অ্যাকুইফার লিখে দিয়েছি, দেখো ছবি দেখে নাও। বলছে অ্যাকুইফার কি? অ্যাকুইফার কথাটি একটা ল্যাটিন শব্দ, অ্যাকুয়া থেকে হচ্ছে জল, আর এখানে দেখো ফি, FRFE ফি অর্থাৎ বহনকারী শব্দ থেকে এসেছে। সুতরাং জলবহনকারী স্তর যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত, খরিত ও পরিপূরিত হয় এবং জলের ভাণ্ডাররূপে অবস্থান করে, সেই স্তরকে আমরা অ্যাকুইফার বা জলবাহী স্তর বলি। কী বলে মনে থাকবে? তাহলে দেখো কী হয়, এই স্তরের মধ্যে জল কী হয়? প্রবাহিত, খরিত, পূরিত হয়। কথা মনে রাখবে, তাই তো? একদম এই কথাগুলো মনে রাখবে যে বললাম, তাহলে হয়ে যাবে। এবার দেখো এই ছবিতে দেখো ওই যে মুক্ত অ্যাকুইফার ও বদ্ধ অ্যাকুইফার। দেখো মুক্ত আর বদ্ধ, এই খেয়াল রাখতে হবে কিন্তু এই কথাগুলো। তোমরা পাউরুটি খাও তো, প্রত্যেকে পাউরুটি খাও। তোমরা পাউরুটিতে অনেক সময় জেলি লাগিয়ে, পাউরুটির উপরে জেলি লাগিয়ে খাচ্ছ, পাউরুটির উপরে জেলি লাগিয়ে খাও। দি করো কি, আবার স্যান্ডউইচ খাও, স্যান্ডউইচ খাও। অনেকে কী করে, স্যান্ডউইচে কী করে, মাঝখানে তরকারি থাকে আর উপরে একটা পাউরুটি থাকে, নিচে একটা পাউরুটির স্তর থাকে, তা ধরো উপরের পাউরুটির স্তরটি অপবেশ্য শিলা, নিচের পাউরুটির স্তরটি অপবেশ্য শিলা, আর যে তরকারিটা আছে এটা কি বললাম? প্রবেশ্য শিলা। মনে কি বললাম? মনে থাকবে? হ্যাঁ, তাহলে দেখো কি হয়, এই দুটো অপবেশ্য শিলার মাঝখানে একটা প্রবেশ্য শিলাস্তর থাকে। এই প্রবেশ্য শিলাস্তরটা জলবাহী স্তর রূপে যখন গড়ে ওঠে, তখন থেকে আমরা বলি বদ্ধ অ্যাকুইফার বা বদ্ধ জলবায়ু স্তর। মনে থাকবে কি বললাম? আর এই বদ্ধ জলবায়ু স্তরেই জানো তো আর্টেজীয় কূপ গড়ে ওঠে, এটা মনে রাখবে বড় বাবার। তাহলে মুক্ত কোনটা? মুক্ত খেয়াল করো, যখন কি হয়, ধরো অনেকে খায় না স্যান্ডউইচ খায়, কীভাবে খাচ্ছে? স্যান্ডউইচের উপরে পাউরুটিটা প্রথমে খেয়ে নিল, তাহলে কী পড়ে থাকলো? উপর তরকারি, আর তরকারির নিচে কী থাকলো? একটা পাউরুটি থাকলো। তাহলে তরকারিটা কেমন স্তর পড়েছিলাম? প্রবেশ্য স্তর। আর নিচেরটা কি, পাউরুটিটা কী বলেছিলাম? অপবেশ্য স্তর। তাহলে জল যখন তরকারিতে পড়ে নিচের দিকে গড়াবে, তখন নিচে অপবেশ্য স্তর জল আর যাবে না, তাহলে এই তরকারির মধ্যে জলটা থেকে যাবে। তাহলে এই তরকারিটা কী হলো? একটা জলবায়ু স্তর। এটা কি বললাম? মুক্ত অ্যাকুইফার। মনে থাকবে। আর দেখো খেলো, আমরা এখন পড়বো যে হচ্ছে তোমার এই একটু বলে দিচ্ছি আমরা, যেটা হচ্ছে, যেটা বলিনি আমি, তোমার আর্টেজীয় কূপ। একটু আগে বললাম আর্টেজীয় কূপ হতে হলে কি লাগবে? তোমার বদ্ধ অ্যাকুইফার হতে লাগবে, ভাঁজপ্রাপ্ত শিলাস্তর হতে লাগবে। তাহলে ভাঁজপ্রাপ্ত শিলাস্তর তো হলোই, আমি বলেছিলাম দুটো অপবেশ্য শিলাস্তরের মাঝে প্রবেশ্য শিলাস্তরের অবস্থান, অর্থাৎ দুটো পাউরুটির মাঝে তরকারি থাকতে হবে। ঠিক বলছি? দুটো পাউরুটির মাঝে কি থাকবে? তরকারি থাকতে হবে। এই দুটো অপবেশ্য বা প্রায় অপবেশ্য শিলাস্তরের মাঝে দেখো কি হয়, আমি একটা জলস্তর থাকে, আসলে ভাঁজপ্রাপ্ত শিলাস্তর, তো অধভঙ্গ উদভঙ্গ হয় ভাঁজপ্রাপ্ত শিলাস্তরে, খেয়াল করো। এই তাহলে অধভঙ্গ, তার খোলা মুখটা কোনটা? বাইরের দিকে খোলা মুখ। তাহলে বাইরের দিকে খোলা মুখে যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির জলটা কী হবে? ওই দুটো খোলা মুখ দিয়ে, প্রবেশ্য শিলার দুটো খোলা মুখ দিয়ে জলটা ভিতরে এসে জমবে, এবং জলটা ঠিক মাঝখানে এসে জমতে আরম্ভ করবে। জানো, ছবিটা দেখো বুঝতে পারবে, জমবে। তাহলে অর্ধচন্দ্রাকৃতি বা ভাঁজযুক্ত শিলাস্তরের দুটো খোলা প্রান্ত দিয়ে
বৃষ্টির জল ভিতরে প্রবেশ করবে এবং দুটো নিচে অপবেশ শিলা আছে, তাই কী হচ্ছে সেই অপবেশ শিলার উপরের স্তরে কী হবে, প্রবেশ শিলার স্তরে জল জমবে, তার উপরে আর কী আছে, আবার অপবেশও আছে, তাহলে ঢালটা বেশি, তাহলে মাঝখানে জলের চাপ অনেক বেশি। তাহলে কী করবে, যদি কোনো পাইপ বা কূপ খনন করা যায় তাহলে জল এত চাপে থাকে যে কী হবে জানো, তোমার কোনো রকম পাম্প ছাড়াই জলটা বেরিয়ে আসবে। এইরূপ কূপকে আমরা কি বলি, বলি আর্টেজিও কূপ। কী বললাম মনে থাকবে তো, কী বললাম, আর্টেজিও কূপ। দেখো এই যে তোমাদের তোমরা জানবে অস্ট্রেলিয়াতে কিছু আর্টেজিও কূপ আছে, তারপরে তোমার এই ময়মনসিংহ নাম শুনেছ, যেখানে আমাদের বিদ্যাসাগরের জন্ম, এই বিদ্যাসাগরের গ্রামেও কী আছে, এরকম বেশ কিছু আর্টেজিও কূপ আছে, জল ফোয়ারার মতো আপনা আপনি জল বাইরে বেরিয়ে আসে, মনে থাকবে। এবার দেখো তোমার যেটা বলবো একটু আমরা, এই ভালো করে পড়বে বাড়িতে, মুক্ত অ্যাকুইফার ও বদ্ধ অ্যাকুইফারের পার্থক্য অবশ্যই সুন্দর করে বাড়িতে তোমরা পড়বে, চলো মনে থাকবে। দেখো এই তোমার আরেকটু বলে দিই, আমরা পড়ছি, আমরা যখন আরেকটু বলি আমরা, দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যাকুইফারের তোমার আরেকটু ভাগ আছে, চলো আরেকটা জিনিস বলে দিই, মুক্ত তোমার ছাড়ো, একটু ছাড়ো। বদ্ধ অ্যাকুইফারে ভৌমজল অত্যাধিক চাপে থাকে বলে, চাপের পরিমাণ এত বেশি যে এটি একটি জলচাপ পৃষ্ঠ বা জলতল সৃষ্টি করে। ঊর্ধ্বমুখী চাপের ফলে জল যে উচ্চতা পর্যন্ত উঠে এলে ভারসাম্য অবস্থা লাভ করে, সেই ভারসাম্যযুক্ত জলতলগুলিকে যোগ করলে যে অনুভূমিক পৃষ্ঠ পাওয়া যায় তাকে বলে জলচাপ তল বা পৃষ্ঠ। এটা মনে রাখে, পরীক্ষাটা প্রায় আসে, হ্যাঁ একটু মনে রাখবে এগুলো, এইগুলো অত মানে ডিটেলস আমি বলছি না, তবু মনে রাখবে। দেখো এবার আমরা স্থানীয় অ্যাকুইফার বা বলি পাস্ট অ্যাকুইফার, পয়কার চয়ডেবড পাস্ট অ্যাকুইফার কী জিনিস বলছে, মুক্ত অ্যাকুইফারে বা মুক্ত জলবায়ু স্তরের মাঝে মাঝে অল্প পরিসরে চামচের মতো বা অবতল লেন্সের আকারে অপেক্ষিত অপবেশ্য শিলাস্তর যদি অবস্থান করে, সেই অপবেশ্য শিলাস্তরে চামচের মধ্যে কী হয়, জল জড়িয়ে যায়। এই এবার প্রবেশ্য শিলাস্তরের মধ্যে কী আছে, তোমার কী আছে, মুক্ত জলবায়ু স্তরে চামচের মতো মাঝে মাঝে কী আছে, তোমার অপ্রবেশ্য শিলা আছে। তাহলে সেই প্রবেশ্য শিলাস্তর থেকে কী হয়, জল চুঁয়ে চুঁয়ে কী হয়, ওই অপ্রবেশ্য শিলাস্তরের গিয়ে জলটা দাঁড়ায়। তখন কী হয় দেখো, এই মূল ভৌম জলতল থেকে বিচ্ছিন্ন একটি পৃথক ভৌম জলস্তর তৈরি হয়। এরূপ জলবায়ু স্তরকে আমরা কি বলি, স্থানীয় বা পাস্ট অ্যাকুইফার, পয়কার চয়ডেবড অ্যাকুইফার। এই অ্যাকুইফার চার প্রকারের, দেখো দেখা আছে ছবি দেখা নাও, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড আর অ্যাকুইফিউজ। আমরা বলি অ্যাকুইক্লুড কি, যে স্তর অত্যধিক সছিদ্রতার জন্য প্রচুর পরিমাণে জল ধরে রাখতে পারে ও সেই সঙ্গে সঙ্গে সম্পৃক্ত হয়, কিন্তু অপেক্ষিত কম প্রবেশতার জন্য ওই স্তর থেকে জল পরিবাহিত হয় না, সেরূপ কোনো ভূতাত্ত্বিক গঠনযুক্ত স্তরকে অ্যাকুইক্লুড বলি। কর্দমকণার গঠিত স্তর এরূপ আচরণ করে। পরেরটা বলি দেখো, অ্যাকুইটার্ড, দুর্বল প্রবেশতার কারণে যে সম্পৃক্ত স্তর থেকে জল সহজে কূপগুলিতে আসে না, ফলে কূপগুলি তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই ভূতাত্ত্বিক গঠনযুক্ত স্তরকে অ্যাকুইটার্ড বলে। বেলেমাটি কাদামাটি স্তরে এরকম আচরণ করে। অ্যাকুইফিউজ কী জিনিস, যে অপবেশ্য স্তর জল ধরে রাখে না কিন্তু জল পরিবাহিত করতে পারে না, জল ধরে রাখবে না বা জলকে পরিবহন করতে দেবে না, তাকে বলে অ্যাকুইফিউজ। চলো এবার আমরা আসবো, দেখো অ্যাকুইফারের মধ্যে ভৌমজলের স্তর বিন্যাস। অ্যাকুইফারের মধ্যে ভৌমজলের স্তর বিন্যাস করছি আমরা। অ্যাকুইফারের মধ্যে ভৌমজল সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর সৃষ্টি করে। এই জন্য সম্পৃক্ত
তার ভিত্তিতে ভৌমজয়ী স্তরকে আমরা দুভাগে ভাগ করি। এক বলছি ফ্রিয়েটিক স্তর, একটা বলছি কি ভাদো স্তর। কি বললাম? এক নম্বর ফ্রিয়েটিক, আর দুই কি বললাম ভাদো স্তর। দেখো, ভূত্বক, ভূপৃষ্ঠ, তারপরে গাছপালা আছে, তার তলায় মাটি আছে, হ্যালো। এবং দেখো, মাটি এক হাত খুললাম, দু হাত খুললাম, জল পায় না, আরও খুললাম, জল পায় না। এবার পাইপ ঢোকালাম জল হাত না পেয়ে, কী হয়? একটা পাইপে জল পাচ্ছি না, দুটো পাইপে জল পাচ্ছি না, 3 নম্বর পাইপে গিয়ে আমার জল আসছে, ঠিক তো? তাহলে 3 নম্বর পাইপ যতদূর গেল সেই ওই জায়গায় কী আছে? ভৌম জলস্তর আছে। আর তার উপরটাই 1 নম্বর পাইপ, 2 নম্বর পাইপে ভৌম জল ঠাঁই পায়নি। কিন্তু জল তো এখান থেকে গেছে, কিন্তু জল কী হচ্ছে? নিচে সঞ্চিত আছে। যদি আমরা একটা বোতলে জল পুরি, তাই না? তাহলে বোতলের জল গিয়ে কোথায় পড়ে? নিচে পড়ে। জলটা নিচে পড়ে, জলটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। একটা হাফ বোতল ভাবো, একটা হাফ বোতল আছে, একটা হাফ বোতল নিয়েছি আমরা, ঠিক? হাফ বোতল বলতে একটা ফুল বোতলে হাফ জল ভরিছি আমরা, এই মনে রাখো, ঠিক? একটা ওই পাইপ নিলাম আমরা, ওই স্ট্র যাকে বলি, স্ট্র নিয়ে আমরা ওই বায়ুর মধ্যে টানলাম, জল পাবো না? কী আসবে? বায়ু আসবে। এবার কী করে যদি জলের মধ্যে ডোবাই, তাহলে কী পাবো? আমরা জল পাবো, তাই তো? তাহলে দেখো, এই বোতলের এই অর্ধেক পর্যন্ত যে কোনো জল নিয়েছিলাম, ওই ভিতর দিয়ে জল এসছে, কিন্তু জলটা ধরে রাখতে পারিনি। ঠিক মৃত্তিকার মধ্যেও তাই, এই দুটো স্তর আছে সম্পৃক্ততার ভিত্তি। একটা হচ্ছে ফ্রিয়েটিক স্তর, একটা কি বলছিলাম ভাদো স্তর। তাহলে ভূপৃষ্ঠ থেকে জলপীঠ পর্যন্ত উপপৃষ্ঠীয় স্তরের যে অংশ কখনো সম্পৃক্ত হয় না, কিন্তু জল সহজেই ওই স্তরের ভিতর থেকে অভিকর্ষ যেটা নিম্নগামী হয়, তাকে কি বলছি আমরা? তাকে বলছি ভাদো স্তর। এটা মনে রাখবে। এই ভাদো স্তর কী করে? এই ভাদো স্তরকে আমরা কী করি? এবার 3টে ভাগে ভাগ করতে পারি। এক বলছি মৃত্তিকার জলস্তর, দুই বলছি কৈশিক জলস্তর, আর বলছি মধ্যবর্তী ভাদো স্তর। মৃত্তিকার জলস্তর কোনটা? বলছে উদ্ভিদ শিকড় দিয়ে যতদূর পর্যন্ত মাটির তলা থেকে জল তুলতে পারে, দ্যাট ইজ হচ্ছে কী বললাম আমরা? তাকে বলছি আমরা মৃত্তিকার জলস্তর। আর কৈশিক জলস্তর কী বলছি? এই কৈশিক জলস্তর হচ্ছে ওই ফ্রিয়েটিক জলস্তরের ঠিক উপরের অংশ, ভাদো স্তরের উপরের অংশটাকে হচ্ছে কী বললাম আমরা? কৈশিক জলস্তর বলছি। ওদের এখানে কি থাকে? অনেক কৈশিক নল থাকে, চুলের মতো সরু সরু নল দ্বারা যুক্ত থাকে, এদের কৈশিক নল বলে। পৃষ্ঠটান বাড়লে ভৌমজল পীঠ থেকে এই নল দিয়ে জল উপরে আসে। মনে থাকবে, মাটির প্রতিটি কণাকে বেষ্টন করে তাদের গায়ে লেগে থাকে, একে কৈশিক জল বলে। আর এই কৈশিক জলস্তর এবং মৃত্তিকার জলস্তরের মাঝখানে যে জলস্তর, তাকে বলছি মধ্যবর্তী জলস্তর। এই দুই জলস্তর, এই অংশে জল ও মাটির মধ্যে বায়ু আবদ্ধ থাকে। দেখো, এরপর আমরা যাব ফ্রিয়েটিক স্তর। ছবিটা দেখবে প্রত্যেকে। বলছে ভূ অভ্যন্তরের শিলা ও মৃত্তিকার যে অংশ জল দ্বারা পরিপূর্ণ অবস্থায় থাকে, সম্পৃক্ত থাকে, তাকে ফ্রিয়েটিক স্তর বলছি। এই জলস্তর নিচের দিকে অপবেশ্য শিলা পর্যন্ত বিস্তৃত। ফ্রিয়েটিক জলস্তরের পৃষ্ঠদেশকে ভৌম জলপীঠ বা ভৌম জলতল আমরা বলে থাকি। এরপর দুটো ভাগে ভাগ করি আমরা একে। এক বলছি স্থায়ী সম্পৃক্ত স্তর, আর বলছি পরিবর্তনশীল সম্পৃক্ত স্তর। স্থায়ী মানে কি? কোনটা স্থায়ী? আমরা যার নিচে আর কখনো ভৌম জলপীঠ নামে না। তাহলে অপবেশী শিলা, নিচের অপবেশী শিলা স্তর থেকে একদম যতদূর পর্যন্ত জল সবসময়ের জন্য পূর্ণ থাকে, তাকে বলছি স্থায়ী সম্পৃক্ত স্তর। আর তার নিচের অংশকে আমরা কি বলছি? তার উপরের অংশকে আমরা কি বলছি? সাময়িক সম্পৃক্ত স্তর। অর্থাৎ বর্ষাকালে বৃষ্টি বেশি হলে মানে কী হয়? সে আবার ফ্রিয়েটিক স্তরটা কি আবার উলম্বভাবে উপরে উঠে যায়। মনে থাকবে? তার একটা কি বললাম আমরা? একটা স্থায়ী, একটা কি বললাম কি সাময়িক বা পরিবর্তনশীল সম্পৃক্ত স্তর। আজ আমরা এই পর্যন্ত পড়লাম। আমরা বেশ কিছুটা পড়েছি, এবং এখান থেকে এই ভৌমজলের এই তোমার অ্যাকুইফারের মধ্যে ভৌমজলের স্তরবিন্যাসটা অবশ্যই পড়বে। আজকের মতো সমান সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো করে বাড়িতে বারবার শুনবে, এবং আমি কোশ্চেনগুলো দিয়ে দেবো, সেগুলো খুব ভালো করে তৈরি করবে, এবং বারবার এগুলো ছবিগুলো দেখবে এবং পড়বে,
আশা করি প্রত্যেকে তো হয়ে যাবে। শুভরাত্রি, সকলকে ধন্যবাদ।